নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য কারোর নামটা পর্যন্ত সহ্য হয় না, সেইখানে যে সেই মানুষটার যদি অন্য একটি ভালোবাসার মানুষ থাকে, এটা দুনিয়ার কোনো মানুষই মেনে নিতে পারে না। ভালোবাসার মানুষটা হবে একদম একান্তই নিজের। যদি অন্য কারো 1%ও হয়, তাহলে যতই ভালোবাসা থাকুক না কেন, সেই মানুষটাকে আমার চাই না। আমার খান সাহেব পুরোটাই অন্য কারো। যেইখানে আমাদের বিয়ে হয়ে গেছে, সেইখানে আমি কিভাবে তার মুখে অন্য কারোর কথা মেনে নিব? সৃষ্টিকর্তা কপালে লিখতেন না তাকে, তবুও মেনে নিতাম, কিন্তু কিছুক্ষণের জন্য আবারও কেড়ে নেয়ার মানেটা আমার কাছে অস্পষ্ট। হয়তো এর পেছনেও আপনার কোনো কারণ আছে। দুনিয়াতে হয়তো তারাই সবচেয়ে দুঃখী যারা ভালোবাসার মানুষটাকে পেয়েও হারায়। রুমের দরজা খোলার শব্দ হতেই সুমু ডায়েরিতে কলম চালানো অফ করে দেয়। পেছন ফিরে দেখে তার খান সাহেব দাঁড়িয়ে আছে। চট জলদি ডায়েরিটা ওয়ার্ড্রোবের মধ্যে ঢুকিয়ে রেখে চেয়ার ছেড়ে দাঁড়ায়। সিরাজ ফোন স্ক্রল করতে করতে বিছানায় পা ঝুলিয়ে বসে। এক পলক সুমুকে পরখ করে আবারও ফোনে মন দিয়ে বলে, এখন তো আমি তোমার হাজবেন্ড, তাহলে এখনো এত কিসের বিরহ তোমার, যার জন্য সকাল সকাল ডায়েরি নিয়ে বসেছো? সুমু এক পলক সিরাজের দিকে তাকালো, মাথা নিচু করে রুম ত্যাগ করার জন্য পা বাড়লো। দরজার কাছে যেতে সিরাজ ডেকে উঠল। সুমু, তুমি দাঁড়িয়ে পড়লো, পেছন ফিরে না তাকিয়ে পড়ল। কিছু বলবেন? ফোন স্ক্রল করতে করতে সিরাজ জবাব দিল, কাল কক্সবাজার যাচ্ছি আমরা, রাতারাতির মধ্যেই তোমার প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে নিও। সিরাজের কথা শুনে সুমু আটকে উঠল। পেছন ফিরে তাকালো সিরাজের দিকে, আতঙ্ক স্বরে বলল, আপনারা যান, আমি কোথাও যাব না। সিরাজ ফ্রিকুচকে তাকে বল, কেন? আমি আর কক্সবাজার যেতে চাই না। কিন্তু সুমু, আমার প্রিয় মানুষটাকে দেখতে হলে তো তোমাকে কক্সবাজার যেতে হবে। কেন? কক্সবাজার কি? দেখো, আমার সব ফ্যান ফলোয়ার্সরা জানে যে আমার সমুদ্র বেশি পছন্দ। তুমিও নিশ্চয়ই জানো। আমি আমার ভালোবাসার মানুষটাকে বাংলাদেশে আসতে বলেছি কাল। ওকে যেহেতু তোমাদের সামনে শো করব, সেহেতু সেই শোটা না হয় আমার প্রিয় কোনো এক জায়গাতেই করা হোক। সুমু পারবে না তার খান সাহেবের মুখের উপর বারণ করতে, কিন্তু সুমুর যেতেও ভয় লাগছে। আবার খান সাহেবের ভালোবাসার মানুষটাকে দেখার প্রবল ইচ্ছে মনে জেগেছে। সুমু করুণ দৃষ্টিতে সিরাজের দিকে তাকিয়ে বলল, আমি যাব খান সাহেব। এই সুমুও দেখতে চায় ভাগ্যবতী নারীদের ঠিক কেমন দেখতে হয়। সুমু দেখতে চায় কে সেই ভাগ্যবতী নারী, যে নারী না চাইতেই সুমুর খান সাহেবকে পেয়েছে। সুমু দেখতে চায় খান সাহেব ভাগ্যবতী নারীরা দেখতে ঠিক কতটা সুন্দর হয়। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল সুমু। সিরাজ তাকিয়ে রইল সুমুর যাওয়ার পানে। সিরাজ জানে এই পাগল এখন অবুঝ, হয়তো কোথাও গিয়ে সকলের অগোচরে খুব কাঁদবে। তবে সিরাজ চায় সুমু তাকে হারানোর ভয় পাক। মানুষ একবার হারানোর ভয় পেলে বা হারাতে হারাতে কিছু পেলে সেই জিনিসের কদর বেশি করে, এই যত্ন করে, বেশি করে ভালো বেশি বাসে। আর যেই জিনিস মানুষ সহজে পেয়ে যায়, সেই জিনিসের মূল্য বেশি থাকে না মানুষের কাছে। সিরাজ দেখতে চায় সুমুর চোখে সিরাজকে পেয়ে হারানোর ভয় ঠিক কতটা। সিরাজ জীবনের প্রথমবার কোনো মেয়েকে নিঃস্বার্থের মতো ভালোবেসেছে। সেই মেয়ে ঠিক কতটা যোগ্য তার ভালোবাসা পাওয়ার, এটাই সিরাজ দেখতে চায়। সিরাজ সুমুর অনুভূতিগুলো বুঝে, তবে এই অনুভূতিগুলো সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের আবেগ, সিরাজ জানতে চায়। ড্রয়িং রুমে সকলে উপস্থিত হয়েছে। আনোয়ার সাহেব এই 2 দিন চুপ ছিলেন, তবে আজ তিনি সকলের সাথে, বিশেষ করে সিরাজের সাথে পার্সোনালি কথা বলতে চায়। শামীম সাহেব, রিশাদ সাহেব, ইফতিয়াক সাহেব, আনোয়ার সাহেব সোফায় গম্ভীর মুখে বসে আছেন। মিনা বেগম আর হাসি বেগম সকলের জন্য সন্ধ্যা নাস্তা বানাচ্ছেন। খুশি বেগম আজ কোনো কাজে হাত লাগায়নি। মাইশারা সকালে চলে গেছে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত হলো। সিরাজ এখনো নিচে নামেনি। আনোয়ার সাহেব রাহিনীর উদ্দেশ্যে বলেন, তোমার বন্ধুকে গিয়ে বলো একটু তাড়াতাড়ি আসতে। রায়ন কিছু বলতে নিবে, তার আগে সিরাজ হাজির হলো ড্রয়িং রুমে। ছোটের কোণে সবসময় ক্ষুদ্র বাঁকা হাসি লেগে থাকে তার। সাহেবী স্টাইলে গিয়ে বসলো সোফায় আনোয়ার সাহেবের মুখোমুখি। সকলে তাকিয়ে আছে সিরাজের দিকে। সুমু মাথা নিচু করে দাঁড়িয়েছে। হাসি বেগম চায়ের ট্রে এনে টেবিলের উপর রাখলো। সকলে একে একে চা দিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। খুশি বেগম আর ইফতিয়া ডাইনিং টেবিলে বসে আছে। ইফতিয়া হাতে থাকা আপেলে ছোট ছোট কামড় বসাচ্ছে। মিনা বেগম রান্নাঘর থেকে এসে দাঁড়ালো হাসি বেগমের পাশে। রাইসা, রাইফ, তিশা রুমে বসে পড়ছে। সিরাজ এক ভ্রু কুচকে তাকিয়ে আছে আনোয়ার সাহেবের দিকে।
আনোয়ার সাহেব চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে বলেন, বিয়ের দিন রাতে তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আজ আবারও করছি। এই বিয়েটা কি তুমি ভেবে করেছো? আপনি এক প্রশ্ন বারবার করে কি ভাবছেন? আমার উত্তর বদলে যাবে? আনোয়ার সাহেব মুখটা আরো গম্ভীর করে বলেন, তাহলে তুমি ভেবেই করেছো। আমার একবার বলা কথা 100বার বলার সমান আঙ্কেল। তোমার পরিবার তারা কি এখনো জানে? বিষয়টা না হয় এখন সারপ্রাইজ হিসেবেই থাক তাদের জন্য। তোমার কি মনে হয় তারা আমাদের মেয়েকে মেনে নেবে? মানে তোমরা তো আফগানি। তবে হ্যাঁ, এইটা ঠিক যে তোমরা এখন ওমানে থাকো, কিন্তু তবু আফগানি তো। তোমরা পাঠান তালেবান, তোমাদের ইন্টারন্যাশনাল ভাষা পাস্তো। তোমার পরিবার কি মেনে নেবে সমুকে? নিজেদের রীতিনীতির বাইরে গিয়ে কি এই বিয়েটা মানবে তারা? আঙ্কেল, কখনো কখনো রীতিনীতির বাহিরে গিয়েও আমাদের অনেক কিছু করতে হয়। তবে এইসব দিয়ে আপনারা টেনশন করবেন না। এই ব্যাপারগুলো আমার উপর ছেড়ে দিন। বিয়েটা যখন স্বেচ্ছায় করেছি, তখন নিজের বউকে সসম্মানে নিজের বাড়িতে তার যোগ্য মর্যাদাটুকু দেওয়া আমার দায়িত্ব। শামীম সাহেব খুব খুশি হলেন জামাইয়ের কথা শুনে, তবে মুখে কিছু বললেন না। আনোয়ার সাহেব বরাবরই সিরাজকে খুব পছন্দ করতেন। সুমুর মতো মেয়ের জন্য সিরাজের মতো ছেলে একদম পারফেক্ট। যে কোনো বাবাই মাই স্বপ্ন দেখবে এমন ছেলেকে নিজের মেয়ের জামাই হিসাবে। আনোয়ার সাহেব সিরাজের কথা ভরসা পেলেন। তিনি জানেন সিরাজ অবশ্যই সুমুকে ভালো রাখবে। আনোয়ার সাহেব বললেন, তাহলে এখন ঠিক কি করতে চাইছো? সুমুকে কি এখনই নিয়ে যেতে চাইছো সাথে? বিয়েটা যখন করেছি, বউ রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আঙ্কেল। তবে এখন এইসব নিয়ে ভাবছি না। এখনও তো অনেকটা সময় আছে হাতে। সুমুর পাসপোর্ট ভিসা হলেই এইসব নিয়ে ভাববো। এখন অন্য কিছু নিয়ে ভাবছি। কি? কাল আবারও কক্সবাজার যেতে চাই। সুমু, সামিয়া, নাজমিন আমাদের সাথে যাবে। সুমুকে সাথে নিয়ে যাওয়ার পারমিশনটা এই বাড়ির কারো থেকে নেওয়ার প্রয়োজন মনে করছি না। আর নাজমিন আর সামিয়াকে নিতে চাই সুমুর জন্য। সুমুর ব্যাপারটা বাদ দিয়ে নাজমিন আর সামিয়ার ব্যাপারটা বলুন। তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো। তবে কিছুদিন আগেই এমন একটা অঘটন ঘটলো সুমোর সাথে, তাও ওই কক্সবাজারে। এরপরেও তুমি... কথা কেড়ে নিল সিরাজ, গম্ভীর গলায় বলল, অঘটন যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে। তার মানে এই না যে সুমু সব সময় বাড়িতেই বসে থাকবে। আনোয়ার সাহেব আর কিছু বললেন না, মাথা নাড়িয়ে সিরাজের কথার সাথে সম্মতি জানালো। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সোম। পরনে ধূসর রঙের ট্রিপেস, চুলগুলো ছেড়ে রাখা, ওড়নাটা মেঝের সাথে ঝুলছে। শরীরে শীতের বস্ত্র নেই। বেলকুনি দিয়ে হিমশীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে সুমুর নাজুক দেহটা। ঠান্ডার মৃদু কেঁপে কেঁপে উঠছে, তবুও কোনো তাড়া নেই রুমে যাবার। বাতাসের ফলে ওড়না আর চুলগুলো উঠছে আনমনেই। সুমু গেয়ে উঠল, কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে শেরিরি অনল জলে রইয়া রইয়া। পেছনে কারো উপস্থিতি টের পেতেই থেমে গেল সোম। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল সোমর। ডান হাতের তালু দিয়ে পানি মুছে ফেললো সোম। ঘুরে দাঁড়ালো সিরাজের দিকে। সিরাজ বেলকুনিতে রাখা রকিং চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। সুমুকে তাকিয়ে থাকতে দেখেই বলল, চুপ করে প্যাকিং করেছো কিছু? জি। হাঁটে গেল দুজনে। সিরাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সুমু কিছু বলতে চাও? কোনো কথা বললো না। ধীর পা এগিয়ে গেল সিরাজের দিকে। সিরাজের সামনে দাঁড়িয়ে আচমকায় মেঝেতে সিরাজের পা দু হাতে জড়িয়ে সিরাজের উরুর উপর মাথা রেখে বসে পড়ল। হঠাৎ এমন ঘটনা সিরাজ অবাক হলো ভীষণ, তবে কিছুই বলল না। থাকতে দিল সুমুকে ওইভাবেই বসে। কত সময় গেল কে জানি। সিরাজ তাকিয়ে আছে সুমুর ঝুঁকে থাকা মাথার দিকে। কিছুক্ষণ পর পর মৃদু কেঁপে কেঁপে উঠছে সুমুর দেহখানা। সিরাজ উরুর জায়গায় প্যান্টে ভেজা অনুভব করল। সিরাজ জানে তার প্রেয়সী কাঁদছে। বুকে টেনে নিতে ইচ্ছে করলেও ইচ্ছেটাকে দমিয়ে রাখলো সিরাজ। সুমুর কথা শোনার অপেক্ষায় রইল। মিনিট খানেক বাদে সুমু মুখ খুলল, সাহেব, শুনেছি মানুষ মারা যাবার পর আল্লাহ তাকে আখিরাতে পুনরায় জীবন দান করেন সব পাপ পুণ্যের হিসাব নেবার জন্য। যদি মানুষটা পাপী হয় তাহলে তাকে জাহান্নাম নসিব করা হয়, আর যদি মানুষটা ইমানদার ব্যক্তি হয় তাহলে তাকে জান্নাত নসিব করা হয়। আর জান্নাত নসিব করার আগে ওই ব্যক্তিকে আল্লাহ নাকি একটা প্রশ্ন করেন। আপনি জানেন খান সাহেব সেই প্রশ্নটা কি?
কি? সৃষ্টিকর্তা নাকি ওই ইমানদার ব্যক্তির কাছে জানতে চায় যে দুনিয়াতে এমন কোন ইচ্ছা আছে যেটা সে দুনিয়াতে বেঁচে থাকতে খুব করে চেয়েছিল তবে পূরণ হয়নি। তখন যদি ওই ইমানদার ব্যক্তি তার ইচ্ছাটার কথা বলে তাহলে নাকি আল্লাহ তার ওই ইচ্ছাটার সাথে সাথে পূরণ করে। আর জান্নাতে কোনো ইচ্ছাই অপূরণীয় থাকে না, সেখানে মুখ থেকে কথা বের হবার আগেই ইচ্ছা পূরণ হয়ে যায়। থামলো সুমো, পুনরায় বলল, আপনি জানেন যখন আমার জীবনে এমন সময়টা আসবে কোন অপূরণীয় ইচ্ছার কথা বলবো? কি ইচ্ছা? আপনাকে নিজের করে পাওয়ার ইচ্ছা, আপনার ভালোবাসা পাওয়ার ইচ্ছা। সিরাজ অবাক হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে। সুমু পুনরায় বলল, মোনাজাতে শুধু একটা জিনিসই চাই, দুনিয়াতে আপনি যাকে ভালোবাসেন তাকেই যেন পান, কিন্তু আখিরাতে আপনি যেন আমার হন। আমি বড্ড বেশি লোভী খান সাহেব। কেন জানেন? কারণ দুনিয়াতে আপনাকে আমি পেলেও মৃত্যু একটা সময় আমাদের আলাদা করে দিত, কিন্তু আখিরাতে আপনাকে একবার পেয়ে গেলে আর হারানোর ভয় নেই। দুনিয়াতে হাজারো মেয়ে আপনার দিকে তাকাবে, কিন্তু অন্য কোনো মেয়ে আমার খান সাহেবের দিকে তাকাবেন না। কি মজা, তাই না? আখিরাতে আপনি একান্তই আমার হবেন, কোনো হারানোর ভয় থাকবে না। কত লোভী একটা মেয়ে আমি, বড্ড বেশি লোভ আমার আপনাকে একান্তই নিজের করে পাবার খান সাহেব। আমি আপনাকে মোনাজাতে আখিরাতের জীবনে চাই। দয়া করে আপনি অন্তত আপনার ওই ভালোবাসার মানুষটার সাথে দুনিয়া পর্যন্ত থাকতে চাইেন, আখিরাতের জীবনে চাইেন না। যদি চান তাহলে আমি যে দুনিয়া আখিরাত দুটো জীবনই হেরে যাব। আচ্ছা খান সাহেব, হবেন তো আপনি আখিরাতের জীবনে আমার? বলেন না খান সাহেব, হবেন তো? থাকবেন তো আমার সাথে? বলেন না খান সাহেব, ও খান সাহেব। আছে সোমো। কান্নার ফলে হেঁচকে উঠে গেছে সোমর। এক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছে শরীরটা। আর্তনাদ এত করুণ শোনায় কেন জানে না সিরাজ। ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে যত্ন সহকারে সুমুকে পাজা করে তুলে নিল, রুমে নিয়ে বেডে শুয়ে দিল, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল। নিঃশব্দে সুমুর পাশে গিয়ে বসলো। আলতো স্পর্শে সুমুর মুখের উপর আসা চুলগুলো কানের পাশে গুজে দিল। সুমুর হাত ধরে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার সব প্রশ্নের উত্তর তুমি খুব তাড়াতাড়ি পাবে সুইটহার্ট। শহরে ব্যস্ত মানুষের কোলাহল শোনা যাচ্ছে। সকলে যার যার কাজের জায়গা ছুটছে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে। দূর থেকে ফেরিওয়ালার ডাক মাঝে মাঝে ভেসে আসছে। রাহিনদের 3টে গাড়ি নিজ গতিতে ছুটছে। সেই রাজরা ভোরের আলো ফোটার আগে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। সুমু আর সিরাজকে আলাদা গাড়িতে দেওয়া হয়েছে যেতে। সিরাজের ভাষ্যমতে তারা নিউ কাপাল, তাদের প্রাইভেসির প্রয়োজন। রাহিনরা সকলে বাকি 2টা গাড়ি নিয়ে বেরিয়েছে। ইফতিয়া আর রাইসা যাওয়ার জন্য অনেক বাহানা করেছিল। সিরাজের আলাদাভাবে কিছু বলতেই হয়নি। রাহিন নিজেই আগে ওদেরকে ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে। মা, খালা আর বোনদের জন্য বন্ধুদের কাছে অনেক মাথা হেট হয়েছে রাহিনের। রাহিন জানে ওরা দুজন গেলে আবারও কোনো না কোনো গন্ডগোল পাকাবে, তাই ওদের দুজনকে পড়াশোনার কথা বলে বাসায় রেখে এসেছে। রাহিনদের গাড়িতে নাজমিন আর সামিয়াও আছে। আয়ুব আর নাজমিন মাঝে মাঝে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে। মাঝে মধ্যেই রাহিনের মনে হয় এদের দুজনের ঝগড়া না করলে পেটের ভাত হজমই হয় না। রাহিন ড্রাইভিং সিটে বসেছে, রাহিনের পাশের সিটে আয়ুব বসেছে, পেছনের 2 সিটে নাজমিন আর সামিয়া বসেছে, বাকি পেছনের 2 সিটে শারবাজ আর নিহাল, অমিত আর বাজরা অন্য গাড়িতে। স্যান্ডিকে শেহরাজ লোকেশন দিয়ে কালকে কক্সবাজারে পাঠিয়ে দিয়েছে। রাহিন ভিউ মিররে ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে সামিয়াকে দেখছে। রাহিন শুধু সামিয়ার মাধ্যমিকটা শেষ করার অপেক্ষায় আছে। সামিয়ার মাধ্যমিকটা শেষ হলে বাসায় বিয়ের কথা বলবে। এই মেয়েটার জন্যই রাহিনের বেঁচে থাকা। যখন বাহিরে থেকে এই মেয়েটাকে এক পলক দেখার জন্য, একটু কথা বলার জন্য মনটা ছটফট করে রাহিনের। সামিয়া কি বোঝে রাহিনের এই ফিলিংসগুলো? বোঝে না। কিভাবে বুঝবে? সামিয়া তো আর রাহিনকে ভালোবাসে না। ভালোবাসে, তবে ভাইয়ের মতো। রাহিন খুব করে চায় সামিয়া রাহিনকে বুঝুক, ভালোবাসুক। সে কি কোনোদিনও সামিয়াকে বোনের নজরে দেখেছে? দেখেনি। যদি কোনো নজরে দেখে থাকে তাহলে সেটা হলো বউয়ের নজরে। পিচ্ছি বউ হবে সামিয়া তার। গাড়ি চলছে নিজ গতিতে। সুমো জানলার সাথে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেরা দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, চোখে ব্ল্যাক সানগ্লাস, ডান হাতে রেড বুল ক্যানের বোতল, মুখটা গম্ভীর করে রাখা। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে সুমুকে ফলো করছে। সুমু অপলক
তাকিয়ে আছে বাহিরের দিকে। হঠাৎই সেরাজ গান প্লে করল। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। গানের 2 লাইন হতে সুমু গানটা বন্ধ করে দিল। পুনরায় একই রকম ভাবে বসে রইল। সেরাজ সুমুকে জ্বালানোর জন্য আবারও নিউ গান প্লে করল। রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলিয়া বীর মাখা, কি নিশা জড়ালে, কি মায়ায় জড়ালে। সুমু গানটা আবার অফ করে দিল। বিরক্তি নিয়ে তাকালো সেরাজের দিকে। সেরাজ ড্রাইভিং করতে ব্যস্ত, মুখ দেখে বোঝা যাচ্ছে না রেগে গেল কিনা। সেরাজের কোনো প্রতিক্রিয়া না দেখে সুমু পুনরায় মাথা হেরিয়ে দিল। সুমু চোখ বন্ধ করতে সেরাজ আবারও গান প্লে করল। চাতক প্রায়র নিশি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। সুমু মহা বিরক্ত হলো। রাগের কষ্টে বুক ঠেলে কান্নায় বেরিয়ে আসতে চাইছে সুমু। সে কষ্ট পাচ্ছে আর তার খান সাহেব একের পর এক মিউজিক প্লে করে যাচ্ছে। মনে হচ্ছে আজ তার বিয়ে, যার জন্য এত খুশি তিনি। অবশ্য খুশি হবেই বা না কেন, আজ তো তার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে, তার খুশি থাকাটা তো স্বাভাবিক। কিন্তু খান সাহেব কি বুঝতে পারছেন সুমুর মনের অবস্থা? সুমুর সামনে অন্তত কি এমন না করলে হচ্ছে না? ওনার কথাগুলো মনে মনে ভেবে গানটা অফ করে দিল সুমু। বিরক্তির সাথে সেরাজের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান, আমি অন্য গাড়িতে যাব। সিরাজের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে আপন মনে গাড়ি চালাতে ব্যস্ত। সুমু আরো বিরক্ত হয়ে একটা অদ্ভুত কাণ্ডই ঘটিয়ে ফেলল। নিচ থেকে গাড়ি ব্রেক কষালো সুমু। রাস্তা পুরোপুরি ফাঁকা হওয়াতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল তারা। সিরাজ একটা রাম ধমকে মারল সুমুকে, চিচিয়ে বলল। সুমু, আর ইউ ক্রেজি সুমু, কি করলে তুমি এটা? তুমি জানো তোমার এই কাজে আজ কত বড় দুর্ঘটনা হতে পারতো? নেহাত রাস্তা পুরো ফাঁকা তাই, নয়তো কি হতো তোমার কোনো আইডিয়া আছে? কোনো কথা বলো না। গাড়ি থেকে বের হবার জন্য গাড়ির দরজা খুলতেই সিরাজ হ্যাচকা টানে মেরে সুমুকে নিজের কোলের উপরই নিয়ে এলো। সুমু ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রইল। নিজের অবস্থান বুঝতেই চোখ মেলে তাকালো সুমা। সিরাজ গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে সুমুর কোমর জড়িয়ে ধরলো, অন্য হাতে স্টিয়ারিং এ রাখলো। পুনরায় গাড়ি চলতে শুরু করলো। সুমুর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, হার্টবিট বেড়ে গেছে। সিরাজের হাতে জড়িয়ে রাখা কোমরের অংশ সুরসুর করছে সুমর। অন্যরকম একটা ফিলিংস শরীরে কাজ করছে সুমর। শরীর গরম হয়ে আসছে। অবাকের চোটে সুমু নড়াচড়া করতে ভুলে গেছে। এক আকাশ সমান লজ্জা ভর করেছে সুমুর শরীরে। কিন্তু সেই লজ্জাটা বেশিক্ষণ থাকলো না। তার খান সাহেবের অন্য কেউ আছে কথাটা মনে পড়তেই কোলের মধ্যেই মুচড়ামুচড়ি শুরু করলো সুমু। সিরাজ বিরক্ত হয়ে পড়ল। সুমু কি সমস্যা, এত নড়ছো কেন? শুধু ঢাকিস্বরে বলল। সিরাজ এসব কি? যখন তখন আমার শরীরে হাত দেন, আমাকে কোলে তুলে নেন, এইসব কেন করেন আপনি? আমাকে নামান বলছি। দৃষ্টি বলল। কোলে আর শরীরে হাত দিয়েছি তাতেই এমন করছো? কিন্তু এখন তো তোমার উপর আমার পুরো অধিকার আছে। মানে শুধু কোলে তোলা, শরীরে হাত দেওয়া ছাড়াও আরো অনেক কিছুই করার অধিকার আছে। মুখ সুকুচকে তাকলো সিরাজের দিকে। সিরাজের মুখে তখন দুষ্টু হাসি, কিন্তু আজ এই হাসিতে ঘায়ল হবে না সুমু। সে একটু উচ্চস্বরে বলল। বিয়েটা তো আপনি নিজের ইচ্ছে থেকে করেও মেনে নেননি, তাহলে কিসের অধিকার? আর আপনার না ভালোবাসার মানুষ আছে, তাহলে এগুলো কি? তাকে ঠকানো হচ্ছে না? হচ্ছে না,
কারণ আমি আমার বিয়ে করা বউকে কোলে নিয়েছি। আর এক্ষেত্রে আমার ভালোবাসার মানুষটা আমাকে অবশ্যই বুঝবে। আর রইল বিয়েটা মেনে না নিয়ে অধিকারের প্রশ্ন। তাহলে শোনো, বিয়েটা মানি আর না মানি, অধিকারটা আমার আছে। আর তাই কি ভাবছেন? ভাবছি এই যে বিয়েটা যখন করেই ফেলেছি, অধিকারটা যখন আছেই, তাহলে বাসরটা কেন করব না? বাসরটাও করে ফেলি, কি বলো? শুধু শুধু লস কেন করব? বিয়েটার কিছু তো একটা ফায়দা হোক। মানে এসব কি বলছেন আপনি? মানে হলো, আমাদের এই কক্সবাজার যাওয়াটাকে তুমি হানিমুন হিসাবে নিতে পারো। আপনি থাকবেন? আর প্লিজ আমাকে নামান। সিরাজ আর কোনো কথা না বলে সুমুর কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। সুমু একরাশ ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে, মনে মনে বলল, কখনো পাওয়া হবে না, তবুও তার প্রতি এত কেন মায়া? ঘড়ি কাটায় রাত 1টা ছুঁই ছুঁই। শেহরাজদের কক্সবাজার পৌঁছতে অনেকটা সময় বেশি লেগেছে। পুরো রাস্তা 3 থেকে 4 বার গাড়ি থামিয়েছে। শারবাজ ভিডিও শুট করছে, আয়ুব আর রাহিন মারামারি করছে, ভালো ভালো রেস্টুরেন্টে চোখে পড়লেই খেতে চলে গেছে। তাড়াতাড়ি পৌঁছানোর খুব একটা তাড়া ছিল না ওদের। সেরাজ সারাটা রাস্তা সুমুকে ওভাবে কোলের মধ্যে বসিয়ে এনেছে। সুমু অনেকবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারেনি। যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে ততই সেরাজের হাতের বাঁধন শক্ত হয়েছে। সুমু পেরে ওঠেনি সেরাজের ওই বলিষ্ঠ হাতের সাথে। পুরো রাস্তা সকলে অনেক আনন্দ করতে করতে আসলো। সুমুর মনটা খারাপ ছিল, কখনো কখনো জোরপূর্বক হাসলেও সেই হাসি দীর্ঘমেয়াদী হয়নি। সারা রাস্তা দুষ্টমি আর জার্নি করে সকলেই এখন ক্লান্ত। সকলে যার যার রুমে চলে গেছে, ঘোরাঘুরি কাল হবে। সুমু আসার পর থেকে কাঙ্ক্ষিত একজন মানবীকে খুঁজছে, কিন্তু সিরাজের গতিবিধি দেখে বুঝতে পারছে না এখনো এখানে তারা ছাড়া অন্য কেউ আছে কিনা। সিরাজ আসার পর স্যান্ডিকে নিয়ে কোথাও একটা বেরিয়েছিল, 30 মিনিটের জন্য, মধ্যে আবারও ফিরে এসেছে। এখন বাইরে বসে বন্ধুদের সাথে আড্ডা মেতেছে। রিসোর্টে আসার পর রুম থেকে বের হয়নি সোমো। ফ্রেশ হয়ে এসে বেলকনিতে দাঁড়িয়েছে। আজকাল আপন মনে অনেক বেশি কিছু ভাবে সোমো, যে ভাবনার কোনো শেষ নেই। নিজেই নিজেকে অনেক বোকা বোকা প্রশ্ন করে, আবার নিজেই নিজেকে উত্তর দিয়ে তাচ্ছিল্যের সাথে হাসে সোমো। ভাগ্যের পরিহাসের কাছে জিতে গিয়েও হেরে গেছে সোমো। যে মানুষটাকে সবসময় গোপনে ভালোবেসে এসেছে, সেই মানুষটা আজ তার স্বামী, কিন্তু তা ক্ষণিকের। সে পেয়েও হারাতে চলেছে তার খান সাহেবকে। পেয়েছিল? প্রশ্নটা নিজের মনকে নিজেই করে আফসোসের সাথে হাসলো সোমো। পেয়েছিল কথা খুব হাস্যকর। সুমু তো পায়নি তার খান সাহেবকে। যদি পেত তাহলে হারানোর প্রশ্নই আসতো। যাকে পায়নি তাকে হারানোর কোনো প্রশ্নই আসে না। সুমু নিজের হাতে তার খান সাহেবকে ওই ভাগ্যবতী মেয়েটার হাতে তুলে দিবে। সিরাজ রুমে আসলো, এসেই ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সুমু বেলকনিতে ঠায় দাঁড়িয়ে রইল, একবারও পিছনে ঘুরে তাকালো না। ওয়াশরুম থেকে পানি পড়ার মৃদু শব্দ ভেসে আসছে। মিনিট 5 মধ্যে সিরাজ বেরিয়ে আসলো, বেডের উপর পা ঝুলিয়ে বসলো, বলল, বউ, এই ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে আসো। সুমু জানে না এই বউ ডাক্তার মধ্যে কি ছিল। ডাক্তার কর্ণে পৌঁছে যেতে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সুমুর শরীরের উপর দিয়ে। অন্যরকম এক ভালো লাগা কাজ করলো সুমুর ভেতরে। আপনি ঘুরে দাঁড়ালো সুমু। বেলকুনি থেকে এসে গিয়ে বসলো রুমের সোফার উপর। সেরা সুমুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এসব বউটৌ ডেকে তোমার আমার প্রতি মায়াটা আর বেশি বাড়িয়ে লাভ নেই, তাই না বলো সুমু? সুমু মাথা তুলে তাকালো সিরাজের দিকে, তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আপনি জানেন খান সাহেব, সবকিছুর একটা শেষ সীমা থাকে। দুনিয়ার কোনো কিছুই অফুরন্ত নয়, সবকিছু কোথাও না কোথাও গিয়ে আটকাবে। যেমন ধরেন, আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে একদিন আপনার রাস্তাও একদিন ফুরিয়ে যাবে। রাস্তা কিন্তু অফুরন্ত নয়, তারও একটা শেষ আছে। তো আপনার প্রতি আমার ভালোবাসা কিংবা মায়া বলুন, সেটা যেতে যেতে এখন শেষ সীমানায় গিয়ে ঠেকেছে। সেখানে থেকে এখন আর ফিরে আসতে হলে হয়তো আবারও আমাকে সেই একই পথ পিছিয়ে হেঁটে আসতে হবে, কিন্তু আমি ফিরে আসতে চাই না। বলতে পারেন মায়ার শেষ সীমানার দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি আমি। এখন আমি অনেক ক্লান্ত, আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। আর তাই এখন ক্লান্ত হলেও মনে একটা শান্তি আছে। আপনি দেখেন না, একজন মানুষের পাহাড়ের চূড়ায় ওঠার একটা কাঙ্ক্ষিত সীমানা থাকে, তার সেই সীমানাটা একদম পাহাড়ের চূড়ায়। অত উপরে উঠতে উঠতে মানুষ হাঁপিয়ে যায়,
অনেকবার হোঁচট খায়, তবুও কিন্তু ওঠে। আর সীমানা পর্যন্ত পৌঁছে গেলে সে কি শান্তি, সে কি শক্তি, আমারও কি ঠিক সেম? সেরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে, দুষ্টুমি করে বলল, এতই যখন ভালোবাসো তাহলে বউয়ের সব দায়িত্ব পালন করছো না কেন? সে তো এখনো আমার বউ হয়নি, তাই সে যতদিন বউ না হয় তুমি অভিনয় করে হলেও দায়িত্বটা পালন করো। আচ্ছা যাও, বউয়ের দায়িত্ব পালন করতে হবে না, কিছুদিন অভিনয় করে হলেও আমার সাথে প্রেম করো। বিয়ে করলাম, বউটার সাথে যদি কিছুই করতে না পারি তাহলে কি আমার ফলোয়ার্সরা আমাকে মেনে নিবে বলো? সুমু পুনরায় হাসল। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, বেড থেকে একটা বালিশ হাতে নিয়ে বলল, মনমরা দেহে প্রেম নামক অভিনয় আর আসবে না। খান সাহেব, দেহ হত্যা মহাপাপ, তাই মন হত্যা করেছি। বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়ল সোফার উপর। সেরা শুধু তাকিয়ে রইল। আজ আর সুমুকে বেডে শোয়ার জন্য জোর করলো না। রুমের লাইট অফ করে দিয়ে ল্যাপটপটা নিয়ে বেডের উপর বসল। সুমু সেরাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করলো। শরীর খুব ক্লান্ত, তাই ঘুমের রাজ্যে খুব তাড়াতাড়ি সুমুর চোখ ভর করল। সেরাজ অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ করলো। চোখে ঘুম ভর করতে ল্যাপটপটা বন্ধ করতে গিয়ে চোখে পড়লো সুমুর উপর। ল্যাপটপের মৃদু আলোয় রুমের সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে। সেরাজ বেড থেকে নেমে দাঁড়ালো, এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর দেহের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে পাজা করে তুলে নিল সুমুকে। ঘুমের ঘোরে কিছুটা নড়ে উঠল সুমু। সুমুর দিকে তাকে দাঁড়িয়ে পড়ল সেরাজ। তবে সুমুর ঘুমটা ভাঙল না। সেরাজের বুকের মধ্যে মুখ গুজে গভীর ঘুমে তলিয়ে গেল সে। সুমুকে বিড়াল ছানার মতন গুটিয়ে ঘুমাতে দেখে আলতো হাসলো সেরাজ। বেডে নিয়ে শুয়ে ব্ল্যাঙ্কেটটা গলা পর্যন্ত জড়িয়ে দিল। সুমুর পাশে বসে কিছুক্ষণ সুমুর মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে। সুমুর কপালে একটা চুমু খেল। ল্যাপটপটা হাতে নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। নিজেও গিয়ে শুয়ে পড়লো সোফার উপর। মাথার নিচে এক হাত রেখে তাকিয়ে রইল সুমুর দিকে। কিছুক্ষণ তার প্রিয়সীকে অপলক দেখে চোখ বন্ধ করলো। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙলো সুমুর। আড়মোড়া ভেঙে উঠে বসলো। চোখ খুলে নিজেকে বেডের উপর দেখে কিছুটা অবাক হলো সুমু। সোফার দিকে চোখ পড়তেই সেরাজকে চোখে পড়লো সুমু। শরীরটা উন্মুক্ত, ব্ল্যাঙ্কেটটা মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। শীতের দিনেও এই লোকটাকে উন্মুক্ত শরীরে শুতে হবে কেন সুমু বুঝে পায় না। দানবের মতো বিশাল শরীরটা নিয়ে ওইটুকুনি সোফাতে শুতে কষ্ট হচ্ছে তা সুমু খুব ভালো করে বুঝতে পেরেছে। বেড থেকে নেমে দাঁড়ালো সুমু, এগিয়ে গেল সেরাজের কাছে। মেঝে থেকে ব্ল্যাঙ্কেটটা তুলে জড়িয়ে দিল সেরাজের গায়ে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। জানলা থেকে পর্দা সেরে রুমটাকে আলোকিত করে দিল। পেছনে ঘুরে তাকাতে দেখলো সেরাজ ঘুমের মধ্যে চোখ মুখ কুচকে ফেলছে। সেরাজের অস্বস্তির কারণটা বুঝে সুমু চট জলদি পর্দাটা আবারও টেনে দিল। ধীর পায়ে হেঁটে পুনরায় সেরাজের কাছে গেল। সেরাজের সামনে দাঁড়িয়ে মেঝেতে বসলো। সেরাজের সিল্কি চুলগুলো চোখের সামনে এসে পড়েছে। একদম বাচ্চাদের মতো দেখতে লাগছে সুমুর। খান সাহেবকে কি মিষ্টি নিষ্পাপ চেহারা তার খান সাহেবের। কত সময় গেল খেসানে। হঠাৎ সেরাজ নড়েচড়ে উঠলো। সুমু ছটপট উঠে দাঁড়ালো, চলে যেতে নিবে তখনই সেরাজের কণ্ঠ ভেসে আসলো সুমুর কর্ণে। চোখ বন্ধ রাখা অবস্থাতেই সেরাজ বলল, কি কি দেখলে? পা থমকে গেল সুমুর। পেছনে ঘুরে তাকালো, ফ্রি কুচকে বলল, মানে? চোখ মেলে তাকালো সেরাজ। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মানে এই যে একভাবে আমার দিকে তাকিয়েছিলে, তো বলো কি কি দেখলে এতক্ষণ আমার কিউট ফেসে? বাই এনি চান্স তুমি আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিচ্ছিলে না তো বউ? রেগে গেল সুমু, কোমরে দু হাত রেখে বলল, সুযোগ নিচ্ছিলাম মানে? আপনি কি বোঝাতে চাইছেন? ক্লিয়ার করে বলুন। সেরাজ দু হাত দিয়ে নিজের মুখটা ঢেকে বলল, বোঝাতে চাইছি যে আমি এখনো পিওর ভার্জিন বউ। তুমি ঘুমের ঘোরে আমার সাথে এমন কিছু করো না যাতে আমার ভার্জিনিটি নষ্ট হয়। তোমার জন্য আমার ভার্জিনিটি নষ্ট হলে বাসর রাতে আমি আমার ভালোবাসার মানুষটাকে কি উত্তর দিব? সুমু আঙুল তাক করে সেরাজের দিকে কিছু বলতে গিয়েও বলল না। কথা বলার মুডে পিটিয়ে গেছে সুমার। এই লোকটা কাল থেকেই অশুভ মার্কা সব কথা বলছে। অবশ্য বলবেই বা না কেন? এখনো তো এখানে আবার ওনার ভালোবাসার মানুষ এসেছে। এখন তো অলওয়েজ ওনার মুড রোমান্টিকই থাকবে। কথাগুলো মনে মনে আউড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল সুমু। সেরাজ সুমুর যাওয়ার পরে তাকে নিঃশব্দে হাসল। ঘড়িকাটার সময় 10টা বা 10:30 হবে হয়তো। রিসোর্টের চারপাশটা আলোয় আলোকিত হয়ে আছে।
দেখতেই খুব সুন্দর লাগছে। রিসোর্টের বারান্দায় সুমু একা দাঁড়িয়ে আছে, হাতে একটা চিরকুট, চোখে পানি। ডিনারে সকলে হালকা পাতলা কিছু খেয়েছে। সুমু বিকালে কোথাও বেরোয়নি। সকল চারপাশটা ঘুরে দেখলো সুমুর কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে। সুমুর ভাষ্যমতে সে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছে, তাই এসব ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর সেরাজকে রুমে দেখতে পারি সুমু বেড ছেড়ে উঠে ওয়াশরুমে যাবার সময় চোখে পড়ে সোফার উপর থাকা একটা প্যাকেটের দিকে। প্যাকেটটা হাতে নিতে যাবে তখনই একটা চিরকুট দেখতে পায়। প্যাকেটটা রেখে চিরকুটেরটাই আগে হাতে তুলে নেয় সুমু। চিরকুটটা খুলতে তাতে বড় বড় করে লেখা দেখতে পায়, আমি আর রুমে আসবো না, তোমার সাথে আর দেখা হবে রাত 12টার পর। তখন আমার পাশে আমার প্রিয়তমা থাকবে। এই প্যাকেটটার মধ্যে কিছু অর্নামেন্টস আর একটা ড্রেস আছে। আমার ভালোবাসার মানুষের সামনে তো তোমাকে একটু সেজে গুজে যেতে হবে। ওর সামনে তো তোমাকে পাগলের মতো নিতে পারি না। সারাদিন থাকো তো পাগলের মতো, তাই এগুলো দিয়ে গেলাম। এগুলো পরে 11টা 30-এর মধ্যে রেডি থেকো। বাহিরে গাড়িতে স্যান্ডি ওয়েট করবে তোমার জন্য। রেডি হয়ে চলে এসো। চিরকুটটা আবার পড়লো সুমো। প্যাকেটটা এখনো খুলে দেখেনি সুমো। বারান্দা ছেড়ে রুমে আসলো। সোফার উপর থেকে প্যাকেটটা হাতে তুলে নিল। প্যাকেটটা খুলতেই দেখলো একটা হোয়াইট কালারের লং গাউন। পুরো গাউনটাতে স্টোনের কাজ করা, সাথে ম্যাচিং অর্নামেন্টস। গাউনটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো সোমা। ড্রেস চেঞ্জ করে এসে টেবিলের সামনে দাঁড়ালো। সেরাজের দেওয়া অর্নামেন্টসগুলো একে একে পরে নিল। রাত হওয়ায় চুলগুলো এক ঝুটি করে উঁচু করে বেঁধে নিল সোম। সাজতে ইচ্ছে না করলো হালকা সাজলো সোম। নিজেকে ভালো করে একবার দেখে নিল। দেখতে সুন্দর লাগলেও এই সৌন্দর্য সোমুর কাছে আজ অপ্রয়োজনীয় মনে হয়। ঘড়িতে সময় একবার চেক করে বেরিয়ে পড়লো রুম থেকে। সমুদ্রের পাড়টা আজ অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছে। তাজা লাল গোলাপ দিয়ে হার্ট শেপের একটা বড় আর্চ সাজানো হয়েছে। তার সামনে তাজা গোলাপের পাপড়ি বিছিয়ে রাস্তা বানানো হয়েছে। গোলাপের পাপড়ি দিয়ে বানানো রাস্তা দুই পাশে জায়গায় জায়গা থেকে অল্প অল্প বালি সরিয়ে মোমবাতি বসানো হয়েছে। সমুদ্রের পাড়টা কৃত্রিম আলো আর মোমবাতির আলোয় আলোকিত হয়ে গেছে। আর্চের দুই পাশে একটু দূরে দূরে আরো দুটো হার্ট বানানো হয়েছে। হার্ট দুটো বালি সরিয়ে মোমবাতি দিয়ে বানানো হয়েছে। আর্চের ডান পাশে হার্টটার মাঝে চেয়ার টেবিল বসিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আর্চের বাম পাশের হার্টের মাঝে বড় কিছু একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে চোখ ধাঁধানো সৌন্দর্য ফুটে উঠেছে। সুমো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে সবকিছু। স্যান্ডি তাকে গাড়ি থেকে নামিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে, বলেছে কিছুক্ষণ ওয়েট করতে। সকলে এখানেই আছে। সবকিছু এত সুন্দর করে সাজানো হলেও চারপাশে একটা কাকপক্ষীও দেখতে পেল না সুমো। ভয় হাত পা জমে যাচ্ছে তার। হঠাৎ সুমো খেয়াল করলো একটা মেয়ে এগিয়ে আসছে তার দিকে। সুমো ভ্রুকুচকে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মনের মধ্যে একটা প্রশ্ন চলছে সুমোর, এটাই কি তার খান সাহেবের ভালোবাসার মানুষ?